ওরাই বলে দিচ্ছে কি হবে। दीदी भाई जीतेगा तो कमल खिलेगा। जय श्री राम। একেবারে আসল জায়গাতে হাত দিল নির্বাচন কমিশন। ছাপ্পা ভোট আটকানোর জন্য যে পদক্ষেপটির প্রয়োজন ছিল, গতকাল নির্বাচন কমিশন একটা বৈঠক করেছিলেন রাজ্যের এসপি এবং আইসিদের সঙ্গে, সমস্ত ডিইওদের সঙ্গে। তারপরে নির্বাচন কমিশনারের তরফ থেকে এমন কিছু সিদ্ধান্ত বলা হয়েছে যেটা নিশ্চিতভাবে আপনারাও আশ্বস্ত হবেন যে এবারে ছাপ্পা হওয়ার সম্ভাবনা কার্যত প্রায় নির্মূল হয়ে গেল নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সোজা পথে জেতার কোনো রাস্তা না দেখে ঘুর পথে তারা কোনো একটা রাস্তা অবলম্বন করার চেষ্টা করছেন। সেই কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকবার নির্বাচনটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেন কর্মসূচি দিয়ে, হয়তো একটা রোড শো করেন কিংবা কোনো একটা জায়গায় জনসভা করেন। এবারে এই নির্বাচন ঘোষণা হওয়ার এতদিন পেরিয়ে গেল, এটাও আনপ্রেসিডেন্টেড, যেটা মুখ্যমন্ত্রীর আমলে, তৃণমূলের আমলে এটা ঘটেনি। এতদিন পেরিয়ে যাবার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো নির্বাচনী প্রচার সেই অর্থে শুরু করলেন না, এবং তিনি প্রচার শুরু করবেন বুধবার দিন গিয়ে। কেন তার এত ডিলে? তার কারণ এইবার প্রথম তাকে পরীক্ষায় অন্যের না দেখে, টুকলি না করে নিজের মাথা থেকেই প্রশ্নের উত্তর লিখতে হবে। অন্যান্যবার তিনি প্রশ্নের উত্তর তাকে লেখার প্রয়োজন পড়তো না, যে কোনো অন্য কেউ উত্তর লিখে দিয়ে তিনি পাস মার্ক পেয়ে যেতেন। এবারে কিন্তু পরীক্ষা একেবারে অন্য রকমের হবে, সেই কারণেই মুখ্যমন্ত্রী পড়াশোনা শুরু করেছেন। তাই রোড শো না করে গতকাল চেতলাতে তিনি কর্মীদের নিয়ে একটা কর্মসূচি করলেন এবং সেখানে বললেন যে কি কি করতে হবে, কোন কোন পদক্ষেপে শুভেন্দু অধিকারীকে হারানো হবে তার রণকৌশল ঠিক করা হলো। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একা যাওয়ার সাহস পেলেন না, নিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তারপরে তৃণমূল কংগ্রেসের তাবৎ তাবৎ শীর্ষ নেতৃত্বদের নিয়ে সেই বৈঠক হলো। সেখান থেকে নাকি 60,000 মার্জিনের একটা জয়ের লক্ষ্যমাত্রা নিজেরাই ঠিক করে রেখে দিলেন, যেটা তারা নিজেরা কেউই অ্যাচিভ করতে পারবেন না, খুব ভালো করেই জানেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কি এমন সিদ্ধান্ত নিল, যার জন্য আমি আপনাদের সামনে বললাম সম্ভবত এটাই হয়তো সেরা হতে পারে। আসুন আজকে বিশ্লেষণ করি আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করার আগে আসুন বিরোধী দলনেতার একটা কন্ট্রাডিক্টরি বক্তব্য শুনিয়ে পর্বটা শুরু করি, যেখানে তিনি প্রশ্ন তুলছেন, যে প্রশ্নটা কার্যত আপনাদেরও অধিকাংশের, যে যদি না এই যে সেন্ট্রাল বাহিনী শোনা যাচ্ছে, সেন্ট্রাল বাহিনী এখনো পর্যন্ত 480 কোম্পানি সেন্ট্রাল বাহিনী অলরেডি রাজ্যে চলে এসেছে। প্রথম নির্বাচনের আগে সেখানে সেন্ট্রাল বাহিনী প্রায় 2.5 লক্ষ সেন্ট্রাল বাহিনী আমাদের রাজ্যে থাকবে। আনপ্রেসিডেন্টেড ঘটনা, কখনো ঘটেনি, কোনো রাজ্যে ঘটেনি। এই অবস্থায় শুভেন্দু অধিকারী তাও মনে করছেন এটাতে কিচ্ছু হবে না, যদি না এই যে পুলিশ প্রশাসন যাদের অধীনে কাজ করবে, এই সমস্ত মিলিটারি বা আধা সামরিক বাহিনী, তাদের নিয়ন্ত্রণটা যদি নির্বাচন কমিশন নিজে না নিতে পারে তাহলে এতে কোনো লাভ নেই। শুভেন্দু অধিকারী এটা কি বললেন সেটা শোনাবো। তার বক্তব্যের সঙ্গে পুরোটা না হলেও কিছুটা সহমত, কিন্তু কোন জায়গায় ডিফার করলাম, নির্বাচন কমিশন এই শুভেন্দু অধিকারীর যে প্রবলেমটা বললেন সেটা বাঁচতে কি পদক্ষেপ নিয়েছেন সেটাও জানাবো। আগে শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। নিয়ন্ত্রণ নিতে হবে, কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকলেই কোনো রেজাল্ট হবে, নো রেজাল্ট। কমিশনকে বললে বলে কমপ্লেন করতে তো সময় লাগে, ততক্ষণ তো যাওয়া হবে। কেন কমপ্লেন করতে হবে? কেন্দ্রীয় বাহিনীর সামনে যিনি থাকেন, পরিচালনা করেন, তিনি মমতা পুলিশ। কোথাও গোলমাল ঘটলে যে গাড়িটা করে কেন্দ্রীয় বাহিনী যায়, সেই গাড়ির চালককে বলে দেওয়া হয়, ধরুন সোনাচূড়াতে ভাঙাবেড়ায় দাঁড়িয়েছে আমরা, কত রাস্তা দিয়ে আসা যায়, কোন থানা সবচেয়ে কাছে, তালপাটি কোস্টাল থানা সবচেয়ে কাছে, দেখালি আউটপোস্ট সবচেয়ে কাছে। আপনি যদি 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে নন্দীগ্রাম থানা থেকে ফোর্স পাঠান, সে ফোর্স আগে পৌঁছাবে না দেখালি আউটপোস্টের ফোর্স আগে পৌঁছাবে? বলুন না, দেখালি আউটপোস্টের আইওকে বলে দেবে, আইসি, যেটা তোমাকে করতে হবে, আমি এখান থেকে ফোর্স পাঠাচ্ছি, 10টার সময় ঘটনা ঘটবে, 12টার সময় আসবে, 2 ঘন্টাতে যাওয়া হবে। অতএব এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে বা নিতে পারছে, ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন না। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি দাদা। আগামী 25শে মার্চ আমি এখানে সাফ করে দিই,
এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্যের সঙ্গে আমার মনে হয় আপনারা যারা শুনছেন প্রত্যেকেই সহমত পোষণ করছেন যে বিরোধী দলনেতা একদম ঠিক বলেছেন। তার কারণ এই রাজ্য পুলিশ এই কোনো একটা ঘটনা ঘটলে এমন একটা থানা থেকে ওই কুইক রেসপন্স টিম নামে কিউআরটির নামে এমন একটা দূরবর্তী থানা থেকে তাদেরকে পাঠানো হয় যাতে করে ওই ছাপ্পা বা রিগিংটা ততক্ষণে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে চলতে সুযোগ পায়। এইরকম একটা দূরবর্তী থানা থেকে টিম পাঠায়, কাছের থানা থেকে তারা টিম পাঠান না। এরকম অনেক কৌশল রয়েছে, সেটা শুভেন্দু অধিকারী বর্ণনা করলেন ছোট করে। আমি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পেছনে যুক্তি রয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে সেটা শোনাবো। তার আগে আমি যেটা আপনাদের সামনে শোনাতে চাইবো, যেটা আমি বললাম যে অসাধারণ একটা পদক্ষেপ, নির্বাচন কমিশন আপনারা জানেন যে অনেকদিন আগেই ঘোষণা করেছেন যে এবারে 100% বুথে ওয়েব কাস্টিং থাকবেন, অর্থাৎ বুথের ভেতরে কে যাচ্ছেন, কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে, যেখানে কভার এরিয়া রয়েছে সেখানে কি আপনি ভোটার একা ঢুকছেন নাকি তার সঙ্গে আরো 2-1 জন ঢুকছেন, এই পুরো ব্যাপারটা মনিটরিং হবে এবং সেটা মনিটরিং এর দায়িত্বে থাকবেন একজন মানে রোল অবজারভার। প্রত্যেকটি মানে বিধানসভা কেন্দ্র পিছু তারা মনিটরিং এর দায়িত্বে থাকবেন। এই অবস্থায় যদি কোনোভাবে 30 মিনিটের জন্য যদি কখনো ওয়েবকাস্টিং বন্ধ থাকে, 30 মিনিটের জন্য যদি ওয়েবকাস্টিং বন্ধ থাকে, তাহলে ওই বুথে আবারও মানে রিপোলিং হবে, ভোট বন্ধ হয়ে যাবে এবং সেখানে রিপোলিং হবে। এটা একটা অসাধারণ পদক্ষেপ। তার কারণ নির্বাচন কমিশন 2021 সাল এবং 2024 সালের লোকসভা নির্বাচনের সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখেছে 30% ফুটেজে কোনো ফুটেজ ছিল না এবং বাকি 70%-এর অধিকাংশ ফুটেজের মধ্যেই অন্তত 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা সেখানে মিসিং। তাই সেইটার জন্য তারা ব্যবস্থা নিয়েছে যে যদি 30 মিনিটের জন্য এই ওয়েবকাস্টিং ফুটেজ থেকে যদি ফুটেজ চলে যায় তাহলে সেই বুথে আবারও সেখানে নির্বাচন করাতে হবে। এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। এছাড়াও তারা কি সিদ্ধান্ত নিয়েছেন, এবারে একটা আপনারা দেখবেন যখন আপনারা ভোট কেন্দ্রে যাবেন, দেখবেন আপনি আর নিজের মোবাইলটি নিয়ে কিন্তু আপনি ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। আপনাকে ভোট কেন্দ্রের কোথাও বাইরেই আপনাকে মোবাইলটি জমা রেখে তারপরে কিন্তু ভোট গ্রহণে পার্টিসিপেট করতে হবে। এটার পেছনেও কারণ রয়েছে, আজকে বিশ্লেষণ করা যাবে না, ছোট করে বলতে পারি। অনেক ক্ষেত্রে শাসক বলে যে যাকে ভোট দিচ্ছ ওই ভিডিওটা করে আমাদের দেখাবে, না হলে তোমাদের দুর্গতি রয়েছে। এটি একটি বিষয়। এছাড়াও কি করা হয়েছে শুভেন্দু অধিকারীর এই প্রশ্নের উত্তরে আপনাদের সামনে আমি বলি যে নজরদারির জন্য আপনারা জানেন 80,719টি বুথে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা, 2 লক্ষ সিসিটিভি ক্যামেরা ওয়েবকাস্টিং এর জন্য থাকবে। কিন্তু শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটি সেটা তো অত্যন্ত প্রাসঙ্গিক, যে মিলিটারি ফোর্সকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে নাকি তাদেরকে গাছের তলায় ঠান্ডা হাওয়াতে তাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে বসিয়ে রাখা হয়েছে। তার জন্য তাদের গাড়িগুলোতে, আমি আগেই বলেছিলাম, তাদের ওয়েব ট্র্যাকিং থাকবে, গাড়িগুলো কোথায় রয়েছে, কোনো ঘটনা ঘটলে সেই গাড়ির মুভমেন্ট গুলো শর্টেস্ট রুট দিয়ে যাচ্ছেন না লংগেস্ট রুট ব্যবহার করে তারা পৌঁছানোর চেষ্টা করছেন, সবগুলো কিন্তু মনিটরিং হবে যে তাদের এই জওয়ানদের বডি ক্যামেরাও বসানো থাকবে, তাদের শরীরের মধ্যে বডি ক্যামেরাও বসানো থাকবে, তারা কি করছেন, তাদেরকে কেউ কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন কিনা, সেগুলো কিন্তু একটা সেন্ট্রাল জায়গা থেকে সেগুলো লোকেটেড এবং পরিলক্ষিত হবে। এইরকম একটা কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বললেন তার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন এরকম একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন। দেখুন, রাষ্ট্রপতি শাসন ছাড়া তো সরাসরি আপনি পুলিশ প্রশাসনের দায়িত্বটা আপনি তো নিজের কাঁধে নিয়ে নিতে পারেন না পুরোটা। সেই কারণে কোনো না কোনো জায়গায় আপনাকে এখনো পুলিশের ওপর ভরসা করতে হবে, এবং পুলিশের ওপর ভরসা করতে হবে মানেই আমরা পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থান জানি। সেই কারণেই নির্বাচন কমিশন যখন প্রথমেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছিল, তৃণমূল কংগ্রেসের পছন্দের গুডবুকে থাকা যে সমস্ত পুলিশ আধিকারিক, এসপি, আইসি, ডিজিপি, যারা কমিশনার যারা ছিলেন, সেই পুরো সিস্টেমটাকে তারা চেঞ্জ করেছেন। এটা ছিল তাদের প্রথম পদক্ষেপ। তৃণমূল কংগ্রেসের ব্যাড বুকে যারা ছিলেন তারা এখন এই দায়িত্ব সামলাচ্ছেন। কাজেই এখনো হয়তো সেই কিছু কিছু তৃণমূল কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত আধিকারিকরা হয়তো রয়ে গেছেন, কিন্তু সংখ্যাটা এখন কম। এবং গতকাল আমি আপনাদের সামনে এই তথ্য আগেও দিয়েছিলাম, গতকাল একটা মিটিং হয়েছে নির্বাচন কমিশনের আধিকারিক সিইওর সঙ্গে, প্রত্যেকটি জেলা শাসক এবং ডিইও তাদের একটা মিটিং হয়েছে। তাদেরকে 6 দফা নির্দেশ দেওয়া হয়েছে যে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না। আপনারা
এতদিন পর্যন্ত দেখেছেন যে নির্বাচন ঘোষণার পর প্রার্থীরা তারা ভোট চাওয়ার জন্য বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কিন্তু এবারে প্রথম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পুলিশ আধিকারিকরা তারা নির্বাচন কমিশনের কি তথ্য, তারা কোন কোন 6টা দাবি বা দফা তারা বলেছেন সেটি পুলিশ স্টেশনে গিয়ে গিয়ে আইসি এবং এসপিরা তারা পুলিশ স্টেশনে গিয়ে গিয়ে পুলিশের ওসি আইসিদের তাদেরকে গিয়ে বোঝাচ্ছেন যে এই 6টি রুলের বাইরে যাওয়া যাবে না। সেটি কি কি? যে বুথ দখল কোনোভাবেই করা যাবে না, বুথ দখল কিন্তু রোধ করতে হবে। এটা গেল প্রথম, মানে হিংসামুক্ত ভোট যাকে বলে, হিংসামুক্ত ভোট। দ্বিতীয় হচ্ছে ভয়মুক্ত ভোট। তৃতীয় প্ররোচনা মুক্ত ভোট, মানে কেউ কাউকে প্ররোচনা দিচ্ছে যে ওকে গিয়ে ভোট দাও, তাহলে এই ছোলা মুড়ি বাদাম মুড়ি রয়েছে 100 টাকা রয়েছে, কিংবা না হলে বাড়িতে গিয়ে তাহলে ওই আগুন লাগিয়ে দেবো, এই প্ররোচনা মুক্ত ভোট। ছাপ্পা মুক্ত ভোট, নো বুথ জ্যামিং, বুথ জ্যামিং করা যাবে না, এবং নো সোর্স জ্যামিং। সোর্স জ্যামিং মানে হচ্ছে বুথ ঠিক আছে, কিন্তু যে গ্রাম থেকে ভোটাররা আসবে সেই গ্রামটাকে মানে অবরুদ্ধ করে রেখে দেওয়া হয়, সেই সোর্স জ্যামিংটা করাও চলবে না। এইগুলো কিন্তু পুলিশের দায়িত্ব এবং সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এই দায়িত্বগুলো তাদের পালন করতে হবে। নির্বাচন কমিশনার পরিষ্কারভাবে এই দায়িত্ব যেমন বুঝিয়েছেন, এই দায়িত্ব পালন না করলে আইনের আওতায় ঠিক কি কি তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে সেগুলো মিটিং এ ভালো করে বুঝিয়েছেন। বলেছেন যে যদি মানে ভোট গ্রহণের পরেও 2 মাস পরেও কিন্তু প্রমাণিত হলে তোমাদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা কিন্তু এই নির্বাচন কমিশনই নেবে। এই জায়গায় আমি একজন পুলিশ আধিকারিক, রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকের একটা বক্তব্য শোনাবো, তিনিও ঠিক এই বক্তব্যগুলোই বলছিলেন, শুনুন। देखिए, इलेक्शन कमीशन की तरफ से ये निर्देश था कि इस इलेक्शन में इलेक्शन कमीशन ने हमको 6 ऑब्जेक्टिव दिए हैं जो हमको अचीव करने हैं। उस 6 ऑब्जेक्टिव में सबसे पहला ऑब्जेक्टिव है वायलेंस फ्री, दूसरा ऑब्जेक्टिव है यहाँ पे किसी भी तरीके का इंटिमिडेशन नहीं होगा, इंटिमिडेशन फ्री, तीसरा इन्फ्लुएंस फ्री, चौथा छापा फ्री, पांचवा बूथ जैमिंग फ्री, कोई बूथ जैमिंग नहीं होगा, और छठा जो है वो है सोर्स जैमिंग, मतलब जहाँ से लोग वोट देने आ रहे हैं उस जगह पे भी कोई किसी तरीके का किसी ने किसी को अटका दिया, जाने नहीं दिया, तो उस तरीके की घटनाएं नहीं होंगी। तो ये 6 के 6 ऑब्जेक्टिव आज थाना प्रभारी से शुरू करके एएसआई, सब इंस्पेक्टर, कांस्टेबल, हर रैंक के ऑफिसर को ये 6 ऑब्जेक्टिव पूरे विस्तार में उनको बता दिए गए हैं, और उनको किस तरीके से अचीव करना है उसको लेके भी पूरा विस्तार के साथ में उनके साथ में डिस्कशन है। थैंक यू। শুনলেন, এই এক গুচ্ছ অন্তত 6 দফা দাবি প্রত্যেকটি পুলিশ স্টেশনে ঘুরে ঘুরে গিয়ে বলছেন পুলিশের আধিকারিকরা। এটা কখনো ঘটেছে অতীতে, এর আগে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। শুধু তাই নয়, আরো বলা হয়েছে 2021 সালের ভোট হিংসার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে মুছলেখা দিতে হয়েছে যে এবারে কোনো রকমের ভোট হিংসার সঙ্গে তারা যুক্ত থাকবেন না, যদি থাকেন তাহলে তার পরিণাম ভয়াবহ হবে। পুলিশের তরফ থেকে এই মুছলেখা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এছাড়াও সবথেকে অবাক করা বিষয়, যে তথ্যটি আপনাদের আমি ছোট করে দেব, পরবর্তীকালে আমি ডিটেলে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে রোবট আনার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত একেবারেই কি বলবো সেনসিটিভ এরিয়াগুলোতে, যেখানে গন্ডগোলের আশঙ্কা প্রায়শ লেগেই থাকে প্রত্যেকটি নির্বাচনের সময়, সেখানে 360 ডিগ্রি ক্যামেরা বন্দি করতে পারে এই রকম মুভেবল রোবট, সেটা পর্যন্ত আনার চেষ্টা করা হচ্ছে। গতকাল প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে এটি মানে প্রকাশিত হয়েছে। তাই কেন বললাম, কারণ আপনাদের সত্য তথ্যটার জন্য বলে দিলাম। এই রকম একটা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট প্রচারে নামলেন, কিন্তু প্রচারের নাবার কৌশলটা এবার তিনি বদলে ফেললেন। আগের বার যেমন তিনি কাউকে মানতেন না, নিজে চলে যেতেন, কাউকে দরকার নেই, অভিষেককে দরকার নেই, ফিরাদকে দরকার নেই, আমি একাই 100, তিনি যেতেন, আর যে কেন্দ্রে যিনি প্রার্থী থাকতেন তার হাতটা তুলে দিয়ে বলতেন একে তোমরা ভোট দেবে। এবারে কিন্তু সেইটা তিনি করবেন, কিন্তু তিনি বুঝেছেন যে এবারে প্রার্থীদের জেতানো পরের বিষয়, আগে নিজের গড় রক্ষা করতে হবে। তার কারণ এমন যদি কখনো ঘটে যায় যে পশ্চিমবঙ্গে তর্কের খাতিরে তৃণমূল কংগ্রেস তবুও যদি জিতে যায়, আর ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুরু হয়ে যাবে, এবং দলীয় কোন দল সেখানে কার্যত 5 বছরের জন্য এই সরকারটাই টিকবে না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে খুব সচেতন
যে তবুও তার কাছে রাজ্য হারা ভালো, কিন্তু তার সিটটি যেন তিনি জেতেন। সেই কারণে সবকিছু ছেড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, ফিরহাদ হাকিমকে নিয়ে এবং সুব্রত বক্সী থেকে শুরু করে শীর্ষস্থানীয়দের নেতাদের নিয়ে তিনি তার কেন্দ্রে ভোট কৌশল নিয়েই সারাদিন পড়ে থাকলেন। ঈদের দিনে তিনি প্রথম গেলেন, বক্তব্য রাখলেন, এখনো পর্যন্ত তিনি রণকৌশলই ঠিক করছেন। আজকে যখন পর্ব শুনছেন তখন সন্ধ্যে 6টায় সময় কিন্তু ওই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একদিন সময় নেবেন, অর্থাৎ মঙ্গলবার সময় নেবেন, বুধবার থেকে তিনি প্রচারে নামবেন। এই রকম ভাবে তিনি যেটা সাজিয়েছেন, অতীতে কোন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা ডিফেন্সিভ মুডে আমরা কখনো দেখিনি, সবসময় অ্যাটাকিং মুডে দেখতাম। তিনি কিন্তু শুভেন্দু অধিকারী সম্পর্কে কোন লাইনে কথা বলবেন এখনো মুখ খোলেননি, কারণ তিনি জানেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলা মানে হচ্ছে শুভেন্দু অধিকারীও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। শুভেন্দু অধিকারী অলরেডি গতবার জিতে এসেছেন, তাই আমার মনে হয় তিনি কতটা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে এবারে কথা বলবেন আমার সন্দেহ রয়েছে। তিনি ওটাকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যতটা পারা যায়, কারণ এটা সত্য যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধান নেত্রী হয়েও শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবারের চ্যালেঞ্জটা তার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এইখানে এসআইআরে অলরেডি এত নাম বাদ পড়ে গেছে, অ্যাডজুডিকেশনে যে নাম এখনো বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে সেটা নিয়ে স্বয়ং বিচারপতিরা পর্যন্ত ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শ্যাম রাখবেন না কুল রাখবেন, এই নিয়েই কিন্তু এই মুহূর্তে সব থেকে দোলাচলের পশ্চিমবঙ্গের কোনো একজন রাজনৈতিক ব্যক্তি যদি সব থেকে বেশি চিন্তায় থাকেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে এর আগে এতটা পরিস্থিতি বাজে তার কখনো হয়নি। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলোই কি যথেষ্ট? দেখুন, যথেষ্ট তো নয়, কিন্তু রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোন কোন দিকে নির্বাচন কমিশন কি কি ব্যবস্থা নিতে পারে, যেটা আপনারা মনে করছেন যে এইটা নিলে কিন্তু আর কিছু হবার নেই। কারণ আমি আপনাদের বললাম 30 মিনিট যদি ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ থাকে তাহলে রিপোল হয়ে যাবে। এরপরেও আপনারা আর কোন কোন দিকগুলো হাইলাইট করতে চাইবেন সেগুলো অবশ্যই আজকের কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন, গুড বাই।